তিনি বিসিএস পুলিশের দ্বিতীয় স্থান অধিকারী। শুভ অপরাহ্ন। আসলে এখানে যে বক্তব্য দিতে হবে আমি জানতামও না, এবং আমি আজকে আসবো কিনা এই অনুষ্ঠানে এটা আমার ঠিক ছিল না। আমি এসেছি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে। আমি 40তম বিসিএস থেকে এখানে বর্তমানে বুনিয়াদী প্রশিক্ষণে আছি, এবং গত 4 দিন ধরে মারাত্মক অসুস্থ। আমি ক্লাস করছি না এবং সিক লিভে আছি। তো যদি আমি আসতাম না, কিন্তু আমার সম্মানিত শিক্ষক জনাব আব্দুল লতিফ স্যারের বলার কারণে আমাকে আসতে বাধ্য হয়েছে আর কি। আর আমি জানতাম না যে আমাকে স্পিচ দিতে হবে, সো আমি স্পিচ রেডি করে নিয়ে আসিনি, কিছু বলার প্রিপারেশন ছিল না। এই জন্য আমার বারবার কথা বলতে আমি আটকিয়ে যাব, খুবই স্বাভাবিক ব্যাপার। তো আপনারা সেটা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, আমাকে বলতে বলা হয়েছে যে আমার বিসিএস জার্নি, আসলে আমার বিসিএস জার্নি অনেক পুরাতন। যদি বলি যে জার্নিটা, এই বিসিএস জার্নিটা আসলে আমার কাছে খুবই হতাশাজনক ছিল। বিশেষত আমি প্রফেশনালি একজন ইঞ্জিনিয়ার। আমি আমার গ্রাজুয়েশন শেষ করার পর ঢাকায় এসে জাস্ট 1 মাসের মাথায় আমি একটা জবে ঢুকে গিয়েছিলাম, কর্পোরেট জবে। তারপর অনেক উত্থান, লাইফের অনেক চেঞ্জ চলে আসলো, লাইফের অনেক ট্র্যাজেডি হলো। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে কি করব। তো এই সিদ্ধান্ত নিতেই আমার 2 বছর সময় চলে যায়। তো তখন আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমার সামনের অভিষ্ট হাসান স্যারের কাছে। ওনার সঙ্গে আমার এক জায়গায় পরিচয়, উনি আমাকে ধরে নিয়ে আসলেন এই অদিতিতে। তো সেই সময় আমার মালিবাগ শাখাটা ছিল খুব কাছে। তো উনি ওখানে ধরে নিয়ে গেলেন আমাকে, একদিন ধরে নিয়ে গিয়ে ভর্তি করে দিলেন। তারপর থেকেই শুরু হলো আমার এই বিসিএস যাত্রা। তো কখনো খুব ভালো গিয়েছে, কখনো খারাপ গিয়েছে। এই এই মুহূর্তে আমি একটা স্মৃতিচারণ করতে যাচ্ছি যে আব্দুল লতিফ স্যারের সঙ্গে। স্যার মনে হয় খুব কম স্টুডেন্ট পেয়েছে যে স্টুডেন্ট তার সঙ্গে বিদ্রোহ ঘোষণা করেছিল। তো আমি সেই স্টুডেন্টের অন্যতম একজন যে স্যারের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করেছিলাম। এর কারণটা স্যার আমাদের ক্লাস আমাদের মালিবাগ শাখায় স্যার ক্লাস দিতেন না। আমি স্যারকে বলেছি স্যার অবশ্যই আপনার ক্লাস নিতে হবে, এবং সপ্তাহে মাসে আমাদের মিনিমাম 3 থেকে 4টা ক্লাস দিতে হবে। এই নিয়ে উনি আমাদের সঙ্গে রাড়িয়ে করেছিলেন। তো এই সেই দিনটার কথা এখনো মনে আছে আমার, যে আমি লতিফ স্যারের সঙ্গে বিদ্রোহ করা স্টুডেন্ট আর কি, যে স্যারের সঙ্গে বিদ্রোহ করার সুযোগ পেয়েছিলাম আর কি। আচ্ছা, তো যাই হোক, তো দুঃখিত। তো আপনাদের আসলে বলবো যে বিসিএস যাত্রাটা আসলে অনেক লেন্দি, এবং অনেকটা আপনাদের সময় এবং জীবন অনেকটাই সে শুষে নেবে। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা কখনো বিসিএস জার্নিতে রিজিট হবেন না। শুধু একটা মাত্র পজিশনে বা একটা মাত্র প্রফেশনকে আমি টার্গেট করবো, বাকি অন্য কিছু আমি দেখবো না, এই জিনিসটা আপনারা করবেন না। কারণ আমি পরপর 2টা বিসিএস এ কোয়ালিফাই করেছি, এবং মোটামুটি সম্মানজনক ভাবেই আমি উতরে গেছি। তারপর আমি বলবো যে বিসিএস পরিশ্রমের সঙ্গে ভাগ্যের একটা ব্যাপার থাকে। আমার যে অনেক বড় বড় অনেক মেধাবী লোকজনকে দেখেছি, এরপর 3-4 বিসিএস এ নন ক্যাডারে চলে আসছে। তো বিসিএস জার্নিটা যেটাই বলি, আপনারা যারা শুরু করেছেন বা মাঝপথে আছেন, একটা অবশ্যই জিনিস মনে রাখবেন যে আপনার আসলে রিজিক বা আপনার ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে গেছে একটু আগেই। সো আপনারা কখনো একটার প্রতি স্থির থাকবেন না যে আমি বিসিএসসি করবো বা বিসিএসসি আমাকে হতেই হবে, আমি বিসিএস ক্যাডারে হবো। নিজের ক্যারিয়ারকে স্মুথ রাখতে চাইলে আপনাকে অবশ্যই ফ্লেক্সিবল হতে হবে। বিসিএস হয়নি জন্য জীবন নয়, এটা একটা চাকরি। অনেকে বলেছে আমাকে যে আমি 41তম বিসিএস হওয়ার পরে আমি ফেসবুকে পোস্ট দিইনি কেন, কোনো আমার মধ্যে সেই উত্তেজনা কাজ করছে না কেন। আমি এবার বলি যে আসলে যখন 40তম বিসিএস কোয়ালিফাই করার পর 1 বছর চাকরি করার পর মনে হলো যে আসলে বিসিএস অন্য 10টা চাকরির মতো সিম্পল একটা চাকরি। তো এই ফিল্ডটা অবশ্যই আপনারা নিয়ে আসবেন যে এটা একটা চাকরি, এটা নিয়ে এত হাইপ বা এত হাইপার হওয়ার কিছু হবে না। আপনারা তো হাইপার হবেন না। আপনারা আপনাদের প্রিপারেশন সর্বোচ্চ লেভেলে নেবেন এবং এক্সপেকটেশন মিনিমাম লেভেলে রাখবেন। মনে রাখবেন বিসিএস ছাড়াও জীবনে করার মতো আরো অনেক কিছু আছে। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। ধন্যবাদ। আপনাদের সকলের ভবিষ্যতের জন্য, সুন্দর ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা করছি।